জুলাই সনদের স্বাক্ষরকে কেন্দ্র করে এবার ডক্টর ইউনূসের গোপন তথ্য ফাঁস করল উপদেষ্টা আসিফ এবং মাহফুজ। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। সরকারের সবাই সেখানে গেলেন, দুজন ব্যক্তি ছাড়া। তারা কারা? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ। তাদের যে রাজনৈতিক দল এনসিপি, তারাও কেউ যায় নাই। আপনি কি মনে করছেন ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে আসলে কি ফেস করতে যাচ্ছেন? সার্বিক পরিস্থিতি কিন্তু ঘোলাটে। রাজনৈতিকভাবে কি ভুল করলো, ধরা খেয়ে গেল এনসিপি? এই প্রশ্ন কিন্তু আসতে পারে যে বেকায়দায় পড়ে গেল, ছিটকে পড়ে গেল এনসিপি। এই বলাটা কি অস্বাভাবিক? দর্শক, জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হলো সেটা নিয়ে কি জুলাই যোদ্ধাদের সঙ্গে চরম নাটক করলো সরকারও কি এক ধরনের সত্যি জুলাই যোদ্ধাদের সঙ্গে গাদ্দারি করলো? মবের নাটক সাজিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ফৌজদারি সব অপরাধের দায়মুক্তি নিশ্চিত করে সই হলো জুলাই সনদ। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেল গতকালকে, এবং এই উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তবে সরকার তো আর কোনো স্পেসিফিক একজন ব্যক্তি না, একটা টিম ওয়ার্ক হয়। গতকালকে যে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হলো, আমার কাছে একটু প্রশ্ন ছিল যে ধরেন এখানে যারা অতিথি হিসাবে দাওয়াত পেলেন, তো সেই দাওয়াতে কি জুলাই যোদ্ধা যারা তারা দাওয়াত পাইছিল, অথবা জুলাইয়ে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার যারা আছেন তাদেরকে কি সেখানে দাওয়াত দেওয়া হয়েছে? যদি হয় সুন্দর, কিন্তু অনেক অভিযোগ ছিল যে এখানে তারা বা তাদের অনেকেরই পরিবার দাওয়াত পায়নি। হয়তো হাতে গোনা 2-4 জন পাইছে, যারা খুবই বড় বড় ভাবে লাইক মুগ্ধ, স্নিগ্ধ, আবু সাইদ, বিভিন্ন হয়তো বা এরকম, আমি জানি না। তো যার কারণে জুলাই যোদ্ধারা আপনার গতকালকে তারা সেখানে গেলেন। তারপর আমরা দিনভর রণক্ষেত্র দেখলাম, রাত্রেবেলাও দেখলাম, আজকে আগামীকালকে তারা সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় 3 ঘন্টার জন্য মহাসড়ক অবরোধের ঘোষণা দিলেন। এই যখন অবস্থা, এর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা সবাই খেয়াল করছি কিনা জানি না, সরকারের সবাই সেখানে গেলেন, দুজন ব্যক্তি ছাড়া। তারা কারা? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ। তাদের যে রাজনৈতিক দল এনসিপি, তারাও কেউ যায় নাই। এখন আরো 4টা বাম দল যায় নাই, ডাজন্ট ফ্যাক্ট, কিন্তু এনসিপির না যাওয়া আর উপদেষ্টা মাহফুজের বা উপদেষ্টা আসিফের সেখানে না যাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে, কারণ তারা পার্ট অফ সরকার। তো সরকারের কোনো সিদ্ধান্তকে যখন তারাই পাল্টা কাউন্টার করে, এটা তো হচ্ছে সরকারের সাথে বেকা বসা অথবা বিরোধিতা করা। তো জুলাই সনদে কি তাদের সম্মতি ছিল না? বা জুলাই সনদে যেই খসড়া হয়েছে, যেটা নিয়ে এনসিপির অবজেকশন ছিল বা অনেক কিছু তারা যেখানে চাইছে, উপদেষ্টা হিসাবে থাকলেও ছাত্রদের মধ্যে থেকে এই দুজনই আছেন। সো এই জুলাই খসড়া সনদে যেগুলো থাকা দরকার এনসিপি চাইছে, তার জন্য কিন্তু এটা প্রযোজ্য। আজকে তারা সরকার আছে, কালকে থাকবে না। আবার অনেকে বলছেন যে পদত্যাগের জন্য একটা মোক্ষম সময় খুঁজতেছিল উপদেষ্টা আসিফ এবং মাহফুজ। এটাই সেই মোক্ষম সময় যে তারা চাইলে এই মুহূর্তে সরকার থেকে পদত্যাগ করতে পারে, এবং এটা সরকারের জন্য আরো একটা চাপ তৈরির সুযোগ হয়ে যাবে। এখন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ কেন যান নাই, এটা কিন্তু একটা রহস্যজনক প্রশ্ন। বাট আমার কাছে সোজা বাংলা যেটা মনে হয় যে যেহেতু এনসিপি এখানে এটাতে যাবে না, আর তারা এনসিপির পার্ট, যতই মুখোমুখি বলুক বাঙালি বোঝে। আবার ধরেন এখানে যে লেখাগুলো দরকার ছিল, যেগুলোর জন্য জুলাই যোদ্ধারা কালকে মাঠে নামলো, ওই জিনিসগুলো তো সবচেয়ে বেশি দরকার উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য, মাহফুজের জন্য। সো তাদের চাওয়াটাই যখন অন্যরা বলতেছে বা এখানে আসে নাই, স্বাভাবিকভাবে তারা সেখানে যায় নাই, যেটার বিপরীত একটা অর্থ হচ্ছে সরকারের ভেতরেই সরকারকে নিয়ে বিদ্রোহ তৈরি হয়েছে। এখন এটা কেন হয়েছে, কেন যায় নাই, এটা কিন্তু ইদানিং মানে গতকালকে থেকে ব্যাপক আলোচনা সমালোচনা দুইটাই তৈরি হয়েছে যে কেন যায় নাই। বাট আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে, একটা পার্ট হচ্ছে তাদের মন মতো সেখানে হয় নাই, যায় নাই, আরেকটা পার্ট হচ্ছে এনসিপির চাপ ছিল, আরেকটা পার্ট যেটা তথ্যসূত্র অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবরে আসিফ পদত্যাগ করার কথা, ডিসেম্বরের কাছাকাছি এসে মাহফুজ। তো আমাদের যে পরিস্থিতি আমরা দেখছি এখন, মাহফুজের সাথে আবার এনসিপির একটা দূরত্ব আছে। মাহফুজ এনসিপির একটা পোস্ট দিয়েছিল, যদিও দলের নাম মেনশন করে নাই, যার মধুদিবাদী দলের দরকার নাই ভাই, এমনি বহুত আছে, তোমরা নতুন কিছু করো। এমনকি তার অবস্থান অনেকে বলে বিএনপির পক্ষে, আবার তার বাবু বিএনপির একজন বড় নেতা। তো সবকিছু মিলিয়ে মাহফুজের সাথে এনসিপির দূরত্ব প্রতীয়মান। বাট গতকালকে যেটা করছেন, এটা যে টিম ওয়ার্ক হিসাবে তিনি এই কাজটা করছেন। আমার মনে হয় যে দুজন আবার পদত্যাগ করতে যাচ্ছে, আর এই পদত্যাগের ফলে ডক্টর ইউনূসের সরকার চাপে পড়বে। কারণ তখন যারা ছাত্ররা আছে, জুলাই যোদ্ধারা আছে বা এনসিপির টিম আছে, তারা পূর্ণ শক্তি নিয়ে সরকারের অনেক তথ্য উপাত্ত এখন সবার কাছে আছে, আইসা কিন্তু ফাঁস করা শুরু করবে। নাহিদ আলটিমেটাম দিয়ে রাখছে যে সময় হলে ফাঁস করবো। এখনই সময় হইতে পারে যে এদের জন্য বৈশা আছে যে তাদের বন্ধুরাই তো সরকারে আছে, তাহলে তো তাদের সমালোচনা হবে। এখন তারা বের হয়ে আসলে অনেক কিছু বলা সম্ভব হবে। এখন আপনি কি মনে করছেন ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে আসলে কি ফেস করতে যাচ্ছেন? সার্বিক পরিস্থিতি কিন্তু ঘোলাটে। জুলাই সনদ স্বাক্ষর করেছে 25টা রাজনৈতিক দল, 5টা রাজনৈতিক দল স্বাক্ষর করেনি। যেই 5টা রাজনৈতিক দল স্বাক্ষর করেনি, তার মধ্যে এনসিপি বাদে বাকিগুলোর জাতীয় পর্যায়ে তেমন কোনো প্রভাব নেই, তবে গুরুত্ব আছে। সিপিবির গুরুত্ব আছে, 2 বাসদের গুরুত্ব আছে, অবশ্যই তাদের গুরুত্ব আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এনসিপির এই স্বাক্ষর না করাটা এখন রাজনৈতিক অঙ্গনে নানা রকম বিশ্লেষণ হবে, আলোচনা হবে। রাজনৈতিকভাবে কি ভুল করলো, ধরা খেয়ে গেল এনসিপি? এই প্রশ্ন কিন্তু আসতে পারে যে বেকায়দায় পড়ে গেল, ছিটকে পড়ে গেল এনসিপি। এই বলাটা কি অস্বাভাবিক? না দর্শক, অস্বাভাবিক না। এর পক্ষে অনেক যুক্তি আছে। আবার যদি ধরা হয় যে না, আদর্শিকভাবে এনসিপি তার জায়গা থেকে সরল না, তার পক্ষে আবার যুক্তি আছে। এখন কোন যুক্তিটা
প্রাসঙ্গিক হবে, কোন যুক্তিটা গ্রহণযোগ্যতা পাবে, সেটা প্রেক্ষাপটটা বলে দেবে। প্রেক্ষাপটটা হলো এই যে জাতীয় রাজনীতিতে কিন্তু এনসিপি ভালো অবস্থা করতে পারেনি, তার সাংগঠনিক সক্ষমতা প্রশ্নের মুখে, যার কারণে তাকে জোট খুঁজতে হচ্ছে, বিকল্প জোট খুঁজতে হচ্ছে, অথবা বড় দল বিএনপির সাথে নাকি জামাতের সাথে কার সাথে নির্বাচনী ঐক্য করতে হবে এটা নিয়ে তার চিন্তা করতে হচ্ছে। অথচ জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন নাকি তার দল ছিল না, তখন কিন্তু ওই নেতাদের পেছনে সারা জাতি ছিল, সমস্ত দল ছিল। এখন তাদের পেছনে তারা বলতে পারবে না যে সকল রাজনৈতিক দলের সমর্থন আছে, সারা দেশের মানুষ তাদের পেছনে আছে। হয়তো একটা তাদের নৈতিক সমর্থন আছে, কিন্তু সমর্থনের চেয়ে বিরোধিতা কিন্তু আরো প্রবলভাবে আছে। যে করছে কি, তাদের কি রাজনীতি করা উচিত হলো? কেন রাজনীতি করবে? ছাত্রদেরকে রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে কেন তারা? এটা তো ভালো কথা না। আবার রাজনীতির নামে যে ধরনের চাঁদাবাজি, যে সমস্ত তদবিরবাজি, যে সমস্ত খবর আসছে, সেগুলি আরো তাদের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ করছে। বিএনপির প্রবল বিরোধিতার মধ্যে পড়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও কিন্তু একটা সমালোচনার মুখে আছে এনসিপি। জামাত দেখেন, মনে করা হতো যে জামাত হয়তো তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, বহু জায়গায় সভা সমাবেশে জামাত লোক দিয়ে তাদের হয়তো সাপোর্ট করছে, কিন্তু ফাইনালি দেখা গেল জামাতও থাকলো না। যেমন এই যে জুলাই সনদ স্বাক্ষর করবে কিনা, গত রাত পর্যন্ত দুইটা রাজনৈতিক দল নিয়ে অনিশ্চয়তা ছিল, একটা হচ্ছে জামাত, আর একটা হচ্ছে এনসিপি। জামাত কিন্তু বলেনি, গত রাত পর্যন্ত বলেনি যে তারা স্বাক্ষর করবে কিনা বা অনুষ্ঠানে যাবে কিনা। তারা বলছে যে তারা অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না। আবার এমনও হতে পারতো তারা যেহেতু স্বাক্ষর করবে না, অনুষ্ঠানেই আসলো না, কিন্তু তারা অনুষ্ঠানে এসছে এবং স্বাক্ষরও করেছে। তার মানে জামাতও আর থাকলো না এনসিপির পাশে, বিএনপি তো নাই। তাহলে এনসিপির পাশে কে? আজকে কি এমন কোনো পরিস্থিতি হলো যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঘেরাও করে ফেললো, বলে অনুষ্ঠানটা হলো না? না। জুলাই যোদ্ধা যারা গেছে তারা খুব সীমিত সংখ্যক, 100, 150, 200, 250। এটা ঠিক এনসিপির সমর্থনে কিনা বোঝা যায়নি, নাও হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু সেটা বড় এমন কোনো শোডাউন ছিল না যাতে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব চাপের মধ্যে পড়লো। বরং আইন শৃঙ্খলা বাহিনী বহু আগেই তাদেরকে সরাতে পারতো, কিন্তু তারা ধৈর্য ধরছে। 10টা থেকে 1টা পর্যন্ত ধৈর্য ধরে তখন তাদেরকে সরিয়ে দিয়েছে, যেহেতু 4টার সময় অনুষ্ঠান। তো সব মিলায় এখন কিন্তু এনসিপির পেছনে মানুষ নাই। যখন মানুষ থাকে না, তখন আপনাকে কৌশলী হতে হয়। তখন আপনার হয়তো বক্তব্যের পেছনে যুক্তি আছে যে জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ দিতে হবে। সাংবিধানিক আদেশ কিভাবে দেবে? সাংবিধানিক আদেশ কে দেবে? এই সরকার কি পারে? পারে না। পারে যেটা, সেটা হচ্ছে নিয়ম মাফিক একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট। কিন্তু সেই পার্লামেন্টকে দল ক্ষমতা আসবে, এনসিপি জানে যে তারা আসবে না, আর অন্যদের উপর তাদের ভরসাও নেই। ফলে তারা গো ধরে বসে থাকলো যে তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না। তাতে কি ক্ষতি হলো? 25টা রাজনৈতিক দল করলো, এনসিপি করলো না। এই এনসিপির এখন মান অভিমান কি দেখার সময় আছে? সামনে নির্বাচন। এখন এই অবস্থা যদি ধরে থাকে, তাহলে দেখা যাবে যে এনসিপিকে যে কেউ ধারণ করবে, কাছে টানবে, তাদের জন্য 2, 4, 5টা সিট ছেড়ে দেবে, সেটাও হয়তো নাও হতে পারে। কারণ নির্বাচনের খেলা অন্যরকম খেলা, কতজন যে ছিটকে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিভাবে নির্বাচনী মেরুকরণ হবে মানে সেটা বলার অপেক্ষা রাখে না, কেউ জানে না। ফলে এখানে জেদ ধরে বসে থাকার চেয়ে কৌশলী হওয়া এবং আদর্শিক, অবশ্যই অনৈতিক কৌশলী না, আদর্শিক অবস্থান বজায় রেখেই কিন্তু কৌশলী হওয়াটা অনেক যুক্তিসঙ্গত। যেমন দেখেন, ওই যে আজকে ডাক্তার তাহির কি বললেন, ওই তারা তো বললো যে গণভোটের নিশ্চয়তা থাকতে হবে, পিয়ারের নিশ্চয়তা থাকতে হবে, তারপর তারা স্বাক্ষর দেবে। কিন্তু তারা ঠিকই সবকিছুতে স্বাক্ষর করে পরে কি বলতেছে যে জুলাই সনদ বাস্তবায়নে কেউ গাদ্দারি করলে তার ক্ষমা নেই, জাতি তাকে ক্ষমা করবে না। আর একটা সুরে তারা বলা শুরু করলো। এটাই হচ্ছে রাজনীতিতে কৌশল। আপনি কৌশলী না হলে শুধু জিদ দিয়ে, হ্যাঁ জিদ করতে তারই মানায় যার পেছনে বিশাল একটা জনভিত্তি আছে। কিন্তু এখন তো মানে এনসিপির সেই অবস্থা নেই। তাহলে এনসিপির এই জুলাই সনদ স্বাক্ষর না করে তার কি লাভ হলো নাকি ক্ষতি হলো, এটা নিয়ে নিশ্চয়ই নানা দিক থেকে এখন পর্যালোচনা শুরু হবে। এবং আমার ধারণা যে আলোচনা পর্যালোচনা 80%ই চলে যাবে এনসিপির বিপক্ষে। বললাম আগাম, দেখা যাক। দর্শক, জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হলো সেটা নিয়ে কি জুলাই যোদ্ধাদের সঙ্গে চরম নাটক করলো সরকার? সরকারও কি এক ধরনের সত্যি সত্যি জুলাই যোদ্ধাদের সঙ্গে গাদ্দারি করলো? যখন এনসিপি এটাকে গাদ্দারি হিসেবে দেখছে, অর্থাৎ এই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটাকেই গাদ্দারি হিসেবে দেখছে, তখন আতঙ্কজনক যে ব্যাপার, ভয়াবহ যে ব্যাপার, থলের বিড়ালটা বেরিয়ে এলো, অসাবধানতা বশতই বোধহয় বেরিয়ে এলো। সেটা হচ্ছে যে সনদে স্বাক্ষর নেওয়া হয়েছে সেটা পুরনো কপিতে স্বাক্ষর নেওয়া হয়েছে, নতুন কপি নয়। জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে 5 নম্বর ধারায়, অঙ্গীকারনামার 5 নম্বর ধারায় যে পরিবর্তন আনার ঘোষণা সরকার দিয়েছিল, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়া হয়েছে সেখানে দেখা গেছে ভিন্নটা।
সেখানে দেখা গেছে আগের যে লেখাটা ছিল সেই লেখাই আছে এবং সেই আগের অঙ্গীকারনামাতেই স্বাক্ষর নেওয়া হয়েছে। এটা কি অসাবধানতা বশত ভুল, নাকি এটা এক ধরনের চালাকি, এক ধরনের চতুরি? জুলাই যোদ্ধাদের মুখে একটা বলা হয়েছে, কার্যত সেটা বাস্তবায়ন করা হয়নি। অবশ্য কার্যত বাস্তবায়ন করলে সেটা যে আন্তর্জাতিক মহলে সমালোচিত হতো, কারণ সেখানে দায় মুক্তি, ইন্ডেমনিটির ব্যাপার রয়েছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটার কারণেই কি সরকার এই নাটকের আশ্রয় নিল? কি হলো? নুরুল হক নূর তার স্বাক্ষর করা অঙ্গীকারনামার পৃষ্ঠা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং সেই পোস্ট থেকেই আমরা জানতে পারলাম এই ভয়াবহ তথ্যটা। কি ঘটলো একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নুরুল হক নূর যে পোস্টটি করেছেন, জুলাই সনদের অঙ্গীকারনামার যে পৃষ্ঠায় সই করেছেন, সেই পৃষ্ঠার ছবি তুলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং তার পোস্টটি আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টটি তিনি লিখেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রক্তে ভেজা ঐতিহাসিক দলিল জাতীয় জুলাই সনদ। এই কথাটা যখন লিখেছেন তখন আরেকটু আলাদা করে যদি এই সনদের অঙ্গীকারনামার পৃষ্ঠাটা আপনারা দেখতে চান, দেখে নিতে পারেন। সেখানে 5 নম্বর পয়েন্টটা দেখুন, যে 5 নম্বর পয়েন্টে লেখা আছে, গণ অভ্যুত্থান পূর্ব 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন, নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথাযথভাবে সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব। এটা নতুন সংশোধিত পয়েন্ট না, নতুন সংশোধিত পয়েন্ট ভিন্ন। এটা পুরনো, যে পুরনোটা থাকার কারণেই এই পয়েন্ট, অনেক দাবির মাঝে এই পয়েন্টটাও একটা দাবি ছিল, যেখানে আহতদের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি, ইন্ডেমনিটি নিয়ে কোনো কিছু বলা হয়নি। সেই দাবির পরিপ্রেক্ষিতে যেটা গতকালকে ঘোষণা দিয়েছেন এই ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ, এবং ঘোষণা দিয়ে যে পরিবর্তনটা এনেছেন সেই পরিবর্তনটা ভিন্ন। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনে লেখা ছিল, গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে, অর্থাৎ আগে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী লেখা ছিল না, এটাতে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহত জুলাই বীর যোদ্ধাদের যথাযথোক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি অর্থাৎ ইন্ডেমনিটি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। এখানে ইন্ডেমনিটির কথা বলা হয়েছে এবং জুলাই আহতদের মাসিক ভাতা সহ বেশ কিছু নতুন কথা বলা হয়েছে, যেটা স্বাক্ষর করা যে অঙ্গীকারনামা, সেই অঙ্গীকারনামাই লেখা নেয়। তাহলে কি এটা সরকার কৌশল, এক ধরনের কৌশল, ঘোষণার কৌশল দিয়ে যেটা তারা করতে চাই সেটাতেই স্বাক্ষর নিয়ে নিল? স্বাক্ষর যেহেতু হয়ে গেছে এবং নুরুল হক নূর যেহেতু এটা পোস্ট করেছেন, তার এবং রাশেদ খানের স্বাক্ষর করা পেজটি তিনি পোস্ট করেছেন, সুতরাং এটাকে ভুল বলার কোনো অবকাশ নেই। এই পাতাটা ভুয়া কিংবা এই পাতাটা ভুল, এটা বলার কোনো অবকাশ নেই। এটা নিয়ে আরও একটু চমকপ্রদ তথ্য রয়েছে। যখন এই আন্দোলনকারীদের আন্দোলন গতকালকে চলছিল সকালে, তখন সালাউদ্দিন আহমেদ, বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি দুপুর 11টা-12টার দিকে, দুপুর 11টা-12টা না, তারও আগে সকালে এই 11টার দিকে, 11টার দিকে এই একটা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড পেজে। সেখানে তিনি যেটা লিখেছেন সেই লেখার হুবহু কপি পেস্ট করা হয়েছে যে সংশোধিত ব্যাপারে, অর্থাৎ শুধুমাত্র একটা লাইন যোগ করে সালাউদ্দিন আহমেদের প্রস্তাবটা সরাসরি কপি পেস্ট করা হয়েছে, যেটা আলী রিয়াজ বলেছেন যে এটা সংশোধন করা হয়েছে। সালাউদ্দিন আহমেদ কি লিখেছিলেন? সালাউদ্দিন আহমেদ লিখেছিলেন, জুলাই জাতীয় সনদের 5 নম্বর দফা নিম্নলিখিতভাবে সংশোধিত হওয়া উচিত বলে আমি মনে করি, কারণ ছাত্র গণ অভ্যুত্থান 2024-এ আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপর হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে, নির্বিচারে গণহত্যা চালায়। তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোকও প্রাণ হারায়। ব্র্যাকেটে তিনি লিখেছেন, তারা গাদ্দার, বিশ্বাসঘাতক। তবে জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে, এটাকে জনতার আদালতে বিচার তিনি বলছেন। সুতরাং যৌক্তিক কারণে তাদের বিচার গণ অভ্যুত্থানের যুদ্ধের ময়দানে সম্পন্ন হয়ে গেছে। তাই 5 নম্বর দফা